10 বছর বয়সী একটি শিশুর কথা ভাবুন। সে কার্টুন দেখছে, মিষ্টি খাচ্ছে, বন্ধুদের সাথে হাসাহাসি করছে, অথচ এর মধ্যেই সে নিজের হাতে অন্য একজনের জীবন কেড়ে নিয়েছে। ইতিহাসে এমন শিশুর সংখ্যা সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের কৃতকর্মের পর তাদের বেশিরভাগের মনে কোনো ভয় বা অনুশোচনা জাগেনি। একেবারেই না। বিজ্ঞানীরা একে বলেন সহানুভূতির সম্পূর্ণ অভাব। সহজ কথায়, এমন শিশু অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে মনে করে না। এর কারণ এই নয় যে তারা খারাপ, তাদের মস্তিষ্কের গঠনই ভিন্ন। এটা সিনেমার খলনায়ক সুলভ আচরণ নয়, এটি একটি বিকাশজনিত সমস্যা। কিছু শিশু এই মস্তিষ্কের বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, অন্যরা শৈশবে নির্যাতনের কারণে এটি অর্জন করে। এমন শিশুদের মস্তিষ্কের যে অংশটি সহানুভূতির জন্য দায়ী তা অন্যের কষ্টে প্রায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। স্ক্যানে দেখা যায় যেখানে সক্রিয়তা থাকার কথা সেখানে সম্পূর্ণ নীরবতা। বাইরে থেকে তাদের দেখতে সম্পূর্ণ স্বাভাবিক মনে হয়, তারা হাসেম যা করে ভালো নম্বর পায়। তাদের আশেপাশের কেউই সন্দেহ করে না যে এমন একজন মানুষের ভেতরে কি চলছে। এ কারণেই তাদের আগে থেকে চিহ্নিত করা এত কঠিন। তাদের দেখতে দানবের মতো লাগে না, তাদের দেখতে আপনার প্রতিবেশী সহপাঠী বা রাস্তার পাশের কোনো বাচ্চার মতোই লাগে। মনোবিজ্ঞানীরা বলেন যে যদি এই ধরনের শিশুকে আগেভাগে শনাক্ত করা না হয় এবং কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে সময়ের সাথে সাথে মর্মান্তিক পরিণতির সম্ভাবনা কেবল বাড়তেই থাকে। আগেভাগে পদক্ষেপ নিলে সত্যিই পরিণাম বদলে যায়। 1968 সালে ইংল্যান্ডের নিউক্যাসলে এমন একটি ঘটনা ঘটেছিল যা এমনকি অভিজ্ঞ তদন্তকারীদেরও আক্ষরিক অর্থেই হতবাক করে দিয়েছিল। মেরি নামের 10 বছর বয়সী একটি মেয়ে দুটি ছোট ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছিল। একজনের বয়স ছিল 3, অন্যজনের 4। ঠিক এভাবেই, কোনো কারণ ছাড়াই। সে শুধু জানতে চেয়েছিল জীবনটা কেমন। জিজ্ঞাসাবাদের সময় সে শান্ত, এমনকি কৌতূহলী আচরণ করত। তার গলায় সামান্যতম কম্পনও না এনে সে প্রতিটি খুঁটিনাটি বর্ণনা করেছিল। তদন্তকারীরা বুঝতে পারছিলেন না যে তারা একটি শিশুর মুখোমুখি হয়েছেন নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো ব্যক্তির। সে নিহতদের একজনের বাবা মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল অন্ত্যেষ্টিক্রিয়া কবে হবে। সে সেখানে যেতে চেয়েছিল, শোক থেকে নয়, বরং কী ঘটছে তা জানার সাধারণ কৌতূহল থেকে। প্রতিবেশীরা মেরিকে বন্ধুসুলভ ও বাকপটু হিসেবে স্মরণ করতেন। কেউই কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। সাধারণ হাসির এক সাধারণ মেয়ে, যতক্ষণ না সত্যটা প্রকাশ পায়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে। কিন্তু 10 বছর বয়সী একটি শিশুকে কারাগারে পাঠানো কেবল একটি আইনি প্রশ্ন নয়, এটি এমন একজন ব্যক্তিকে নিয়ে কি করা উচিত সেই প্রশ্ন। মেরি 10 বছরেরও বেশি সময় বদ্ধ প্রতিষ্ঠানে কাটিয়েছিল। মুক্তি পাওয়ার পর তাকে একটি নতুন নাম ও নতুন পরিচয় দেওয়া হয়। এখন সে সাধারণ মানুষের মাঝে বাস করে এবং সত্যটা কেউ জানে না। তার গল্পটি ব্রিটিশ বিচার ব্যবস্থার জন্য একটি যুগান্তকারী ঘটনা হয়ে ওঠে। এরপর দেশটি গুরুত্ব সহকারে ভাবতে শুরু করে যে হত্যার দায়ে একজন শিশুর বিচার কিভাবে করা যায় এবং তাকে শুধরে নেওয়া সম্ভব কিনা। 1993 সালে ব্রিটেনের একটি শপিং মলের সিসিটিভি ক্যামেরায় এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। 10 বছর বয়সী দুজন ছেলে একটি 2 বছরের শিশুকে কোথাও নিয়ে যাচ্ছে। শিশুটির নাম ছিল জেমস। তার মা মাত্র কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে মুখ ফিরিয়েছিলেন। সেটাই যথেষ্ট ছিল। ছেলে দুটি তাকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যায় এবং এরপর যা ঘটেছিল তা নিয়ে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা এখনও গবেষণা করছেন। তারা তাকে কয়েক ঘন্টা ধরে নির্যাতন করে, তারপর তাকে রেল লাইনের ওপর ফেলে রেখে যায়। তদন্তকারীরা যখন ঘটনাস্থল পরীক্ষা করেন তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে 10 বছর বয়সী ছেলেরা এই সব করেছে। জিজ্ঞাসাবাদের সময় তারা একে অপরকে দোষারোপ করতে থাকে। একজন কেঁদে ফেলে, অন্যজন চুপ করে থাকে, কিন্তু প্রমাণ ছিল অকাট্য। শপিং মলের একই ফুটেজে তাদের দুজনের মুখই স্পষ্টভাবে ধরা পড়েছিল। যখন রায় ঘোষণা করা হয়, আদালতের বাইরের জনতা চিৎকার করে প্রতিশোধের দাবি জানায়। ভুক্তভোগীর বাবা মা তার মৃত্যু চেয়েছিলেন। বিচারক তাকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত একটি বদ্ধ কিশোর সংশোধনাগারে থাকার সাজা দেন। মুক্তি পাওয়ার পরও দুজনকেই নতুন পরিচয়, নতুন জীবন বৃত্তান্ত এবং রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া হয়। তাদের মধ্যে একজন পরে আবার আইন ভঙ্গ করে। ধারণা করা হয় দ্বিতীয়জন ছদ্মনামে কোথাও চুপচাপ বসবাস করছে। এই মামলাটি একযোগে বেশ কয়েকটি দেশের আইন বদলে দিয়েছিল। এটি সমাজকে এমন একটি প্রশ্ন করতে বাধ্য করেছিল যার উত্তর আজও মেলেনি। কোন বয়সে একজন শিশু তার অপরাধের সম্পূর্ণ দায়ভার বহন করে?
কেন একজন আপাতদৃষ্টিতে স্বাভাবিক শিশু খুন করতে সক্ষম? সারা বিশ্বের শত শত বিজ্ঞানী এই প্রশ্নটি নিয়ে গবেষণা করেছেন, আর এর উত্তরটি সঙ্গে সঙ্গেই সবার জন্য অস্বস্তিকর। অধিকাংশ ক্ষেত্রেই পরিবারে কোনো ভয়াবহ ঘটনা ঘটেছিল, মারধর, অপমান, বাবা মায়ের পক্ষ থেকে সম্পূর্ণ উদাসীনতা। এমন পরিবেশে টিকে থাকার জন্য শিশুর মস্তিষ্ক নিজেকে নতুন করে সাজিয়ে নেয় এবং অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু এমন ঘটনাও আছে যেখানে সবকিছু ঠিকঠাকই মনে হয়েছিল। একটি ভালো পরিবার, যত্নশীল বাবা মা, তবুও শিশুটি খুব অল্প বয়স থেকেই নিষ্ঠুরতা প্রদর্শন করেছে। এটি তাদের জন্মগত বৈশিষ্ট্যগুলোর দিকেই ইঙ্গিত করে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই ধরনের কিছু শিশুর ক্ষেত্রে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগগুলো ভিন্নভাবে গঠিত হয়। তাদের আনন্দ কেন্দ্রটি ঘনিষ্ঠতা এবং উষ্ণতার দ্বারা নয়, বরং অন্য কোনো প্রাণীর উপর নিয়ন্ত্রণের অনুভূতির দ্বারা সক্রিয় হয়। পশুদের প্রতি নিষ্ঠুরতা, অগ্নিসংযোগ, বিকৃত কাম, কল্পনা, এগুলো শুধু ছেলেমানুষই দুষ্টুমি নয়, এগুলো বিপদ সংকেত। আর যখন প্রাপ্তবয়স্করা এগুলোকে উপেক্ষা করে, তখন শিশুটি এই সিদ্ধান্তে পৌঁছায় যে তাকে যা খুশি তাই করার অনুমতি দেওয়া হয়েছে। এই ধরনের শিশুদের দ্রুত শনাক্তকরণ সত্যিই জীবন বাঁচায়। কিন্তু বেশিরভাগ দেশেই প্রয়োজনীয় ব্যবস্থাটি হয় একেবারেই নেই, অথবা কোনো মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেই কেবল তা সক্রিয় হয়। বিশেষ পরীক্ষার মাধ্যমে 6 বা 7 বছর বয়সের মতো অল্প বয়সেই বিপজ্জনক বিকাশজনিত প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়। সমস্যা হলো, কেউই কোনো শিশুকে এই ধরনের অবস্থার তকমা দিতে চায় না। এদিকে সময়ও বয়ে চলে। শিশু হত্যাকারীরা বড় হয়ে মুক্তি পেলে তাদের কি হয়? বেশিরভাগ দেশে তাদের নতুন নথি দেওয়া হয় এবং তারা আক্ষরিক অর্থেই ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এই ধরনের ক্ষেত্রে আইন নির্ভরযোগ্যভাবে তাদের পরিচয় রক্ষা করে। কোনো প্রকাশ্য তালিকা নেই, প্রতিবেশীদের জন্য কোনো সতর্ক বার্তাও নেই। এমন একজন ব্যক্তি আপনার পাড়াতেই বাস করতে পারে এবং কেউ জানতেও পারবে না। কেউ কেউ সত্যি বদলে যায়। মনোবিজ্ঞানীরা বলেন যে যদি অল্প বয়স থেকেই গভীর ও উপযুক্তভাবে আত্মসংস্কার শুরু করা হয়, তবে একটি স্বাভাবিক জীবন পাওয়ার সত্যিকারের সম্ভাবনা থাকে। সবার জন্য নয়, তবে অনেকের জন্য। কিন্তু তথ্যগুলো উদ্বেগজনক। যারা শৈশবে গুরুতর অপরাধ করেছে তাদের মধ্যে সাধারণ জনসংখ্যার তুলনায় বারবার অপরাধ করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেশি। বেশ কয়েকটি দেশ এমন গোপন ডেটাবেস তৈরির চেষ্টা করছে যা শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু মানবাধিকার কর্মীরা প্রত্যেক ব্যক্তির নতুন করে জীবন শুরু করার অধিকারের কথা বলে এতে বাধা দিচ্ছেন। সমাজ বিভক্ত। কেউ কেউ এই ধরনের ব্যক্তিদের ওপর চিরস্থায়ী পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেন। অন্যরা জোর দিয়ে বলেন যে যদি কোনো ব্যক্তি তার সাজা ভোগ করে পুনর্বাসিত হয়ে থাকে, তবে তার দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এই সমস্যাটি বিশ্বের কোথাও সমাধান হয়নি। সমাজকে রক্ষা করা এবং নতুন জীবন পাওয়ার অধিকারের মধ্যে সীমারেখাটি কোথায় তা কেউ জানে না। আর প্রাক্তন শিশু হত্যাকারীরা বড় হয়ে উঠছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।